হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, পর্ব 29। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন, ক্ষীণ স্বরে বললেন, ঘরে আহো, পরে কইতাছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতে নূরজাহান হৈ হৈ করে উঠলেন, তুই বইতাছোস কেন? আমির হক চকিয়ে গিয়ে বলল, মানে বউয়ের ধারে আর থাউন যাইব না, আইজ কাল রাত্রি। মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো কিনা ভাবছে। মুখের ওপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল করে আগের রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্রামের রেওস ফালায়দন যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা পাপ তা করতে নেই দাদু, জেনে শুনে ভুল রেওয়া সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আজ জামাইয়ের লগে থাকতে চাইতাছো? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা করে বলল, না মানে তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো। আল্লাহ হাফিজ পদ্মজা, আমার পদ্মবতী। পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ালো। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে, ঢোক গিলে বলে, রাগ করছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান, বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গুসা করতাম কেরে? পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বও, আমি জ্যোৎস্নার মারে ভাত দাওনের কথা কই আইতাছি। আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই, শাড়িটা খুইলা আরেকটা পরো, সিঁদুর রঙেরটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করে দিলেন, পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল, জানতে চাইল কোথায় পাল্টাবো। খাড়াও, দরজা লাগায় দিই, ঘরেই পাল্টাও, আমারে শর্মায়ও না বোন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পিছনে চোখ পড়ে। পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু তখন কাঁদছিল কি? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় সারার বউ। পদ্মজা দুই কদম এগিয়ে আসে, আগ্রহ ভরে জানতে চায়, কেন কাঁদছিল? ওনাকে কি আটকে রাখা হয়েছে? বউ, আমার ধারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বললেন, তোমার চাচা হৌরের বড় সারার বউ। রুম্পার মতো বৈশাখে মাথা খারাপ হইয়া যায়, এরে ওরে মারতে আসে, কাউরে চিনে না, নিজের স্বামীরেও চিনে না। আলমগীর তো এখন ঢাহা থায়, আমির তো গ্রামে আইসে কয়দিন হইল, আলমগীর শহরে আমিরের কামড়া করতেছে, এর লেগেই তো আলমগীর বিয়েতে আসিল না। রুম্পা তোমার হাওড়ের দানিয়া মারতে গেছিল, এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে? হুট করে কেন এমন হলো? পদ্মজা আতকে উঠে জিজ্ঞাসা করলো। নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন বললেন, এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পিছনে বড় জংলা আছে, দোষী জায়গা, ভুলে ওইখানে যাইও না। রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল, এর পরের দিন জ্বর ওঠে আর এমন পাগল হইয়া যায়। এগুলা তেনাদের কাজ, নাম লন যাব না এই রাইত বিরাইতে। তুমি মাশাল্লাহ চান্দের টুকরা, ভুলেও ওইদিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? দেখানো হয়েছে তো, শহরে 2বার লইয়া গেছে, কবিরাজ আইলো, কেউই বালা করতে পারে নাই। আচ্ছা এসব কথা বাদ দাও, এখন এ বাড়িতে যখন বউ হয়ে আইসো সবই জানবা, খালি বাইরে কইও না এই খবর, গ্রামের কেউ জানে না। রাইত হইছে, ঘুমাও। নূরজাহান শুতে শুতে বললেন, হুনো, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। না না, যাব না। বুঝলাম বোন, তোমার দাদা হোরের বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে তুইলা নিয়া নিজের ঘরে লইয়া গেছিল, আদর্শ হাক কইরা ভোর রাইতে পাঠাইয়া দিছিল। আমি ছুটু আসিলাম, তাই ডরে কলজা শুকাইয়া গেছিল। বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন। পদ্মজা মৃদু করে হাসে। নূরজাহান ডান হাত কাত করে শুয়ে পড়েন।
পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণত বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না। জামাইয়ের বাড়ির মানুষরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না, দেহে অচেনা অনুভূতি ছেয়ে যাচ্ছে। আচমকা পদ্মজা ভ্রু কুঁচকে ফেলে, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে। আবার কাঁদছে, রুম্পা মিনমিনিয়ে কাঁদছে, পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরফরিয়ে উঠে বসে। সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরেন, জানতে চান ডরাইতেছ? উনি আবার কাঁদছেন, সারা বেলায় কান্দে, এসমে কান্দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়, নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি, নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে, হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খুলে, মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরফরিয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকলো, শরীর বেয়ে ঘাম ছুটছে, ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ। সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকে, দাদু, দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকল না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো, নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন। পদ্মজার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে। সে জিহ্বা দিয়ে শুকনা ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় করছে, কে এসেছিল, এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজা চোখ খিচে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল, কান্না পায়। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তে নূরজাহান চোখ খুলেন। বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? জি, কলপাড়ে। চিনছো কেমনে? পদ্মজা হাসলো, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন, নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কল খোঁজার দরকার কি আসিল? আমারে ডাকতে পারত। পদ্মজা মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু। কি কাল আইলো? আচ্ছা, পড়ো এখন নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। যখন টের পেল এক্ষুনি সে কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে, বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন। বিয়ের চেয়েও বড় বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আসেই। পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ। রাতে ঘুম হয়নি। পরনে ভারী শাড়ি, গহনা, এত মানুষ চারদিকে, সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা! পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তেই পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিতে চোখ তুলে তাকায়। পূর্ণা, প্রেমা, প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা জ্বলছে। প্রেমা পূর্ণাকে, প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বললে, আমারও ঘুম হয়নি বোন। আপা চলো, বাড়ি চলো। কাইল যাইব, আইজ না। এখন পদ্মজা আমরার বাড়ির সেরি, লাবণ্য বলল। সে সবেমাত্র এই ঘরে ঢুকলো, পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণার রাগ নিয়ে বললে, আমার বোন, আমি নিয়ে যাব। আমাদের আপা, আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না? ও সারাও রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে মা, তুই শুদ্ধ ভাষাও শিক্ষা লাইছোস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল, ইয়াস। যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি, যেন মাত্র এখানে বজ্রপাত ঘটল। রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল, এটা মুন্না না, অন্য কেউ। আমি মুন্না না।
প্রান্ত, প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বাইর করে হাসতেছে দেখছো, বেহাইয়া বউসেরা। কথাটা দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সে সেদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল। দুজন চাওয়াচাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রমিজ আলী, কামরুল, রজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করেছে। রমিজ বললেন, মঞ্জুর স্যারা, জলিল, সৈয়দ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন। এরপর উত্তর দেন, না আহে নাই। হেদিন সৈয়দের বাপে আমার কাছে গেছিল। ক্যারে গেছিল? সৈয়দরে যাতে মাতবরের হাত থেকে বাঁচাইয়া দেয়। হেরা এখন কই আছে? আছে কোনোহানে, কয়দিন পর পরই তো উধাও হইয়া যায়। এহনের স্যারাদের দায় দায়িত্ব নাই বুঝলা। আমরা যখন 10 বছর তখন খেতে কাজ করতে করতে কাম করতাম আর যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুলেন। ক্ষমতা বেশি যার, হ্যার বেশি সুখ। আমার মাইয়াটা নির্দোষ আছিল, তবু কেমনটা করছিল সবাই। আইস মাতবরের স্যারা বলে কিচ্ছু হইল না, বদলা আমার বিয়া খাইতে আইস। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হো হো করে হেসে উঠলেন। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চোচো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল, লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে। কেউ শুনে না, তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে, দরজা ভিজিয়ে দেন। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা আমি তোমাকে খাওয়াইয়া দিই। পদ্মজা অবাক হয়ে তাকালো। ঠোঁটে ফুটে মিষ্টি হাসি। পূর্ণার অনুমতি অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাওয়িয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হাঁ করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না, বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাওয়াইয়া দিছোস, আবার বোন কইতে আইসোস যে? তুই খাওয়াইয়া দিছোস? পূর্ণা তুই ছোট, তুই তো ছোট। আগে পদ্মজা খাওয়াইছে, এরপর পূর্ণা। আচ্ছা ভাত লইয়া আমি খাওয়াইয়া দিম। রানী বলল, এখন পেট ভরা? এখন তো তোর পেট ভরা, নাক মাথা সবই ভরা থাকবো। দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন, ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগে দেখলে বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখে পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করলো, এইখানে কি দা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে। আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞাসা করলো, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগে দেখা গেল। আমির হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানীর তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরের পরখ করে নিয়ে বলল, দা ভাই মিথ্যে বলছো কেন? মিথ্যে? আমি? অসম্ভব। আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে। তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা। হুদাই ঘ্যান ঘ্যান করছে সেখানে। লাবণ্য কথা বাড়াতে যাচ্ছিল। রানীর টের পেয়ে নিয়ে যায়। প্রেমাপূর্ণ বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাওয়িয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড়ভাবে বলল, রাতে নাকি ঘুমাওনি? না, হ্যাঁ আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল। আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হইতে চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানাতে চাইল, কেন, কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এসেছিল, শেষ রাত্রিরে। আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছন ডাকলো, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো।